আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। দিনরাতের তাপমাত্রা কখনো বাড়ছে আবার কখনো কমছে। এই রোদ, এই বৃষ্টি, খেয়ালি এই আবহাওয়ার সঙ্গে বাড়ছে সর্দি, কাশি, জ্বরের মতো মৌসুমী রোগবালাই। ঢাকা সহ বিভিন্ন শহর ও গ্রামে চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রতিদিন বাড়ছে এই রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব রোগ বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কের চেয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শরীর ব্যথা, কাশি। আসি আপনার কেরানীগঞ্জ হরজতপুর থেকে। আমার ছেলের জ্বর, ঠান্ডা। ছোট্ট শিশু মানিক, যে খেলার মাঠে দৌড়ঝাঁপ করার কথা, সে এখন 5 দিনের জ্বরে আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালের বারান্দায়। কেরানীগঞ্জ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসা শুধু মানিক নয়, এমন চিত্র আরও ধরা পড়ে আরটিভির ক্যামেরায়। আমার 3 দিন ধরে জ্বর, সবার মধ্যে শরীর ব্যথা লাগে। নাপাকে তো জ্বর কমতেছে না, তাই আর কি হসপিটালে আসা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে মানুষের জীবনযাত্রায়। গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগী। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানা উপসর্গে আক্রান্ত হচ্ছেন বলে জানান এই চিকিৎসক। অথবা কালকে বৃষ্টি হলো, আবার মানে দুপুরের দিকে তীব্র গরম, রাতে ঠান্ডা পড়ছে, এরকম কিন্তু ওয়েদারটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ঘরে ঘরে এখন তো ডেঙ্গু তো আছে, সাথে নর্মাল সর্দি, কাশি, জ্বর আছেই, এবং অনেকের র্যাশ উঠছে, বিভিন্ন ধরনের গায়ে ব্যথা, গিটে ব্যথা। এটাকে নাকি ইদানিং তো বেশ ভালোই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানান, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ, তাই রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। জ্বরের তো অনেক কারণ থাকতে পারে, সেটা কি তার ডেঙ্গুর জন্য হচ্ছে কিনা বা অন্য কোনো ডিজিজের কারণ হচ্ছে কিনা। দেখা যাচ্ছে টিবি পেশেন্টের কিন্তু, যক্ষা পেশেন্টের কিন্তু জ্বর থাকতে পারে অনেক দিন ধরে। তো সেটা কি আসলে সে জ্বরটা কিসের জন্য, সেটা আইডেন্টিফাই করার দরকার। সবাই ঠান্ডা কাশি লেগে নিউমোনিয়া হয়ে, রেসপিরেটরি ফেলিওর হয়ে অনেক কিছু কারণে কিন্তু মারা যেতে পারে। এমন মৌসুমী রোগ থেকে রক্ষা পেতে সতেজ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বরে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, গত কয়েকদিন ধরে এই ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই তারা বলছেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে তা দ্রুত সেরে উঠবে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ সময় রাত 1:45 মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। বিমানবন্দর ও পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালক। গত 7 মে চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা করা হয় বলে জানা গেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে লন্ডন সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। লন্ডন প্রতিনিধি সারোয়ার হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী 10 জুন সকালে লন্ডনে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা, এবং 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এ পুরস্কার নেবেন তিনি। টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এদিকে লন্ডনে ডক্টর ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। সংবর্ধনা সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের যুক্তরাজ্যের রাজা কিং চার্লসের কাছ থেকে একটা বিরাট মাপের একটা হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাতে 10 জুন লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন ব্রিটেনের বাংলাদেশিরা। 10 জুন বিকাল 5টায় লন্ডন আলতাফ আলী পার্কে ঐতিহাসিক একটা সমাবেশ
অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূসকে, নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানায় যুক্তরাজ্যে। তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা উনাকে সহযোগিতা করব এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যান্ডেট শব্দটা ইউজ করে, উনি ডাইরেক্টলি এখানে ম্যান্ডেট পেয়ে গেছেন। সফর শেষে আগামী 13 জুন বাংলাদেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, RTV। কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক বললেও ট্যানার্স অ্যাসোসিয়েশন চাইছে সিদ্ধান্ত প্রত্যাহারের। রপ্তানি হলে চামড়া ও চামড়াজাত শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। তবে মান উন্নয়নে রপ্তানিজাত পণ্যের জন্য আলাদা চামড়া পল্লীর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের চামড়া খাতকে পোশাক শিল্পের বিকল্প বা সম্ভাবনাময় হিসেবে দেখা হয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চামড়ার কারখানা হস্তান্তর করা হয় সাভার শিল্পনগরীতে। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে খাতটি আরও দুর্বল হয়ে পড়ে, এতে চামড়ার দামও কমে যায়। এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত অবাস্তব বলে মনে করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। দামটা নির্ধারণ করার জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, রপ্তানির আদেশ দিয়েছে। তবে আমি মনে করি সেটা কোনো কার্যকর হবে না। যদিও আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা সরকারের প্রত্যাহার করা উচিত। যদিও অর্থনীতিবিদরা রপ্তানির পক্ষে মত দেন। এক্সপোর্টের সিদ্ধান্তটা ইতিবাচক। তার কারণ হলো প্রতি বছরই দেখা যায় যে পরিমাণ গরু কোরবানি দেওয়া হয়, সেই পরিমাণ কোরবানির চামড়া সংগ্রহের উপযুক্ত বাজার দেখা যায় না। নানা রোগবালাইয়ের কারণে বাংলাদেশের চামড়া রপ্তানি কঠিন। বিটিএর এমন যুক্তি মানতে নারাজ অর্থনীতিবিদরা। দেশের চামড়ার বিভিন্ন ধাপে আপনার ডিজিজ আছে, যার কারণে দেখা যায় যে এইগুলোকে মানদণ্ডে নিয়ে এইগুলোকে রপ্তানি করা কঠিন একটা চ্যালেঞ্জ। এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রোজেন কন্টেনার প্রয়োজন হবে, সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। রপ্তানি করবার এই সুযোগ দেবার মাধ্যমে চামড়ার জন্য একটি বাজার উন্মুক্ত হবে, যেটি দেশের বাইরে। এক্সপোর্ট প্রসেসিং, ট্যানারি, এই ধরনের আমাদের আলাদা করে একটি শিল্পনগরী তারা চিন্তা করতে পারেন। এর ফলে উদ্যোক্তা এবং বিক্রেতা উভয়ে লাভবান হবে বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে কোরবানির পশুর চামড়ার সংগ্রহ কার্যক্রম চলছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। কারখানাগুলোতে সংগ্রহ করা এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখার কাজে ব্যস্ত শ্রমিকরা। এদিকে দিনাজপুরে ইচ্ছে মতো দামেই বেচা কেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। বাজারে সঠিক দাম না পাওয়ায় চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় এসব চামড়া ভারতে পাচারের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলিতেও লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। দেশের অন্যতম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে জমে উঠেছে বেচাকেনা। উত্তর এবং দক্ষিণাঞ্চলের দেশের প্রায় 38টি জেলার চামড়া আসে নাটোরের এই আড়তগুলোতে। চামড়া এই তো দুপুরের পর থেকে আসা আরম্ভ হয়েছে এবং মাল নেওয়ার কোনো লোকই পাচ্ছি না। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম দিয়ে নেওয়া হচ্ছে। 400 টাকা পিস কিনে নিয়ে আসছি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম হয়। কেনার পর চামড়া কষ্ট আবার 200, তা আবার নিবে না, এ আবার 100-100 পর আবার নিবেই না। এই তো কাহিনী। সরকার বলতেছে 1000-1200 টাকা চামড়া কিনবে, আর চামড়া এসে বিক্রি নেই। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাভারের চামড়া শিল্প নগরী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, চামড়া সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানাবেন। মাহবুবা, আমি এখন আছি সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আপনি দেখছেন যে আমার পেছনে চামড়ার যারা শ্রমিক রয়েছে তারা শ্রমিকরা কাজ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে বিসিক চামড়া শিল্প নগরীতে এখনো পর্যন্ত আজকে ঈদের তৃতীয় দিন সকাল 9টা নাগাদ আমরা যেটি জেনেছি যে 3,79,941 পিস গরু, মহিষ এবং ভেড়ার চামড়া প্রবেশ করেছে এবং সেই চামড়াগুলোকেই তারা রক্ষণাবেক্ষণ করছেন, বিশেষ করে লবণ দিচ্ছেন। তবে আমরা যেটি বলবো যে বিগত ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন যেসব চামড়া এসছে সেসব চামড়া তারা লবণ দেওয়ার কাজ শুরু শেষে আজ তৃতীয় দিন আমরা যেটি দেখেছি সেগুলোকে তারা ড্রামে উঠেছেন। থেকে কাজের দ্বিতীয় ধাপ
ড্রামে উঠেছেন এবং এখানে ড্রামে উঠিয়ে তারা এই চামড়াগুলোকে শোকিং করবেন এবং শোকিং এর শেষে ড্রাম থেকে তারপর তারা হোয়াইট ব্লু কাজ করবেন। তাহলে আমরা বলতে পারি যে লবণজাত চামড়া লবণ দেওয়ার পরে আজকে তৃতীয় দিন সেই চামড়াগুলোকে তারা হোয়াইট ব্লু প্রসেসিং এর কাজ শুরু করেছেন। আপনি জানেন যে বিগত আগামী 10 দিন এই ঢাকা সহ আশেপাশে যে চামড়াগুলো কারখানায় প্রবেশ করবেন সেই চামড়াগুলোকেই তারা এই প্রসেসিং এর কাজ করবেন এবং এরপর 10 দিন পরে লবণজাত চামড়া দেশের বিভিন্ন স্থানে আসার পর সেই চামড়াগুলোকে তারা হোয়াইট ব্লু সহ প্রসেসিং এর কাজ করবেন। আমরা যেটা দেখেছি যে আবার বিসিক চামড়া শিল্পনগরীর যে বিসিকের যে কর্মকর্তারা আছেন তারা সম্পূর্ণ বিষয়টি তদারকি করছেন, বিশেষ করে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যাপারটি তদারকি করছেন। এছাড়া তারা যেটি বলছে, আমরা কারখানা মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত নিয়মেই চামড়ার গুণগত মান বেঁধে তারা চামড়া কিনছেন এবং তারা যেটি বলেছেন যে কিছু চামড়া ট্যানারিতে দেরি করে প্রবেশ করা, কিছু চামড়া নষ্ট হওয়া বা গুণগত মান কমেছে বলে তারা ধারণা করছেন। তবে তারা যেটি বলেছেন যে আসলে চামড়া শিল্পনগরীতে চামড়া প্রবেশ করছে। আমরা সকালেও দেখেছি যে চামড়া শিল্পনগরীতে চামড়া আসছেন। তো সব মিলিয়ে বলতে ট্রানের মালিকরা যেটা বলছেন সরকারের নির্ধারিত নিয়মেই তারা গুণগত মান বেঁধে চামড়া কিনছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে এখনো ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। উত্তর সিটির পূর্ব রাজাবাজার এবং দক্ষিণ সিটির ধানমন্ডির লেকপাড়ে কোরবানির আবর্জনা পড়ে আছে। স্থানীয়রা জানান প্রথম দুদিন পরিচ্ছন্নতা কর্মীরা আসলেও তৃতীয় দিনে কাউকে দেখা যায়নি। এমনভাবে আবর্জনা পড়ে থাকায় আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অস্বস্তিতে এলাকাবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, জানাবেন। মাহবুবা, বড় ধরনের বর্জ্য নেই। বিভিন্ন যে স্তূপগুলো হয়ে থাকে কুরবানির ঈদের পরে এবং পরদিন, সেই বড় ধরনের ময়লা আবর্জনা আমাদের কোথাও চোখে পড়েনি। কিন্তু যে পাড়া মহল্লার যে গলি রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ময়লা আবর্জনা এখনও রয়েছে এবং সেগুলোতে তীব্র গন্ধ ছড়াচ্ছে, যে কারণে মানুষ কিছুটা অস্বস্তিতে পড়ছে। আমি এই মুহূর্তে ধানমন্ডির টালি অফিস রোডে রয়েছি। টালি অফিস রোডের এই জায়গাটিতে এটি মোটামুটি একটি বড় সড়ক, এর পাশেই আমরা দেখছি যে কোরবানির বর্জ্য পড়ে রয়েছে। এছাড়া আমি ভিতরেও গিয়েছিলাম, চরকঘাটা তারা মসজিদের সামনের যে গলি রয়েছে সেই গলিতেও কোরবানির বর্জ্য রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলেছি আমরা, দেখেছি যে তারা বলছেন এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা অতটা তৎপর নয়। তারা এই সকালবেলা বা এই ময়লাগুলো নেওয়ার জন্য তারা এখন পর্যন্ত আসেনি। প্রথম দুদিন তাদের তৎপরতা বেশি দেখা গেলেও এখন সেটা কিছুটা কম, যে কারণে এই ময়লাগুলো পড়ে রয়েছে এবং এই দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের চলাচলের জন্য একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে সিটি কর্পোরেশন যেহেতু কাজ করছে পরিচ্ছন্নতার জন্য, এইদিকে তাদেরকে খেয়াল দেওয়া উচিত যে কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা এবং বিভিন্ন জায়গায় পাড়া মহল্লার অলিগলিতে যে ময়লাগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত পরিষ্কার হয়, সেই দাবি তারা জানিয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের আনন্দ উপভোগ করতে বান্দরবানে আসছেন পর্যটকরা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, বগা লেক, চিম্বুক পাহাড়, নীলগিরি সহ সকল স্পট শিশু সহ সব বয়সী পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য কুমিল্লার বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লেগেছে। শহরের কোটবাড়ি এলাকায় অবস্থিত ময়নামতি জাদুঘর, ধর্মসাগর পার্ক, বোটানিক্যাল গার্ডেন, গোমতী নদীর বেড়িবাঁধ সহ অন্যান্য স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। চাঁদপুরের বড় স্টেশন মোলহোডের 3 নদীর মোহনায়ও মেতে উঠেছেন পর্যটকরা। নড়াইলের চিত্রা নদীর তীর সহ পার্কগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।